হ্যালো, 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 হ্যালো। ঠিক আছে। এইখানে আমরা ডিসকাস করবো যেটা হচ্ছে ভারতবর্ষে জাতীয়তাবাদ ও জাতীয় মুক্তি আন্দোলন। মানে ভারতবর্ষে কেমন ভাবে জাতীয়তাবাদের উন্মেষ হলো বা কি 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 ভাবে জাতীয়তাবাদের মানে কি কি কারণগুলো জাতীয়তাবাদের উন্মেষের মধ্যে মানে জাস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেগুলাকে আমরা এখানে ডিসকাস করব। তাই জন্য আমি কিছু হাইলাইট করা আছে আমার অরেঞ্জ ইয়েতে। ঠিক আছে। আর বিভিন্ন ধরনের যে পিরিয়ড গুলা দেখবো যে কোন কোন পিরিয়ডে কোন কোন আম, ঘটনাবলী সেটাকে ইম্প্যাক্ট করেছে ন্যাশনালিজম এন্ড ন্যাশনাল ফ্রিডম অফ অফ ইন্ডিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, কারণ এইটার থেকেই আহ, কিছু বড় বড় জিনিসের দিকে আমরা অগ্রসর হব। কারণ আমি এইটা যেটা শুরু করছি সেটা হবে আলটিমেট আমাদের ভারতের সংবিধান নিয়ে কিছু আমি চর্চা করবো এখানে। ঠিক আছে, তো সেটা করা যাক। তাহলে এইখানে জাস্ট আমি কারণ নিয়ে বলবো, কারণ কি হইলো যে প্রথমে পরাধীন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী যে শোষণ, ঠিক আছে, সেই শোষণের একটা বিস্ময় ফলস্বরূপ একটা প্রতিক্রিয়া রূপে জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল। সেটা একটা বলা যায়, কারণ সেটাই বটে যে সাম্রাজ্যবাদী শোষণ ও তার বিস্ময় ফলের বিরুদ্ধে আমাদের আমাদের ভারতীয়দের মনে বা যে ভাবধারার যে একটা নতুন ভাবধারা তৈরি হয়, তার দেশাত্মবোধক বা দেশের জন্য কিছু করা, সেই জিনিসটা তৈরি হয়েছিল। ঠিক আছে, আগে এটা ছিল কিন্তু ছিল না। কারণ প্রথমে সেই ঐক্যটা ছিল না। প্রথম পূর্ব ভারতে তেমন ঐক্য ছিল না। তার জন্য রবীন্দ্রনাথ এই যে এই সেন্টেন্সটা বলেছে যে যে দেশে একটি মহাজাতি বাঁধিয়া উঠে নাই সেই দেশে স্বাধীনতা হইতেই পারে না। ঠিক আছে, এই বক্তব্যটা করার মানেটাই হচ্ছে এটা যে আগে সেই জাতীয়তাবাদের যে উদ্ভব হয়েছিল না, কিন্তু পরে হয়েছিল যখন প্রায় বলা যায় ফিফটির থেকে 1850 পর থেকেই আমাদের ভারতীয়দের মনে বা যারা একটু শিক্ষিত, যারা একটু বুঝে, তাদের মনে সেই জাতীয়তাবাদের উদ্ভবটা হয়ে গেছিল। কেমন ভাবে সেই চিন্তাধারাগুলো সাধারণ মানুষের কাছেও সাধারণ মানুষের কাছে পৌঁছলো বা সাধারণ মানুষের মনেও সেই জিনিসগুলা তৈরি হলো, সেই কিছু পয়েন্ট এখানে ডিসকাস করব। তো প্রথমে যে কারণগুলোর জন্য জাতীয়তাবাদের উদ্ভব হয়, তো প্রথম কারণ হচ্ছে পাশ্চাত্য শিক্ষা ও চিন্তাধারা। কেমন ভাবে ইংরেজরা আমাদের দেশকে তো কি বলবো, আমাদের দেশকে চালাতো, প্রশাসনিক দিক থেকেও চালাতে চাইছিল যে প্রশাসনিক দিক থেকে আমরা ভারত দেশকে চালাবো। কি করে সেটা চালাতে পারবে যখনই সে পাশ্চাত্য শিক্ষা প্লাস উন্নত শিক্ষা বা কেমন ভাবে প্রশাসনিক দিকগুলা চলে সেই জিনিসগুলা তো প্রথমে আমাদেরকে সেটেল করতে হবে। সেই ইংরেজরা যখন প্রশাসনিক স্বার্থে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করে, তখন ভারতের যারা ইংরেজি শিক্ষিত ব্যক্তি ছিল তারা ইউরোপ বলতে ফ্রান্স আছে, ইউরোপ, ঠিক আছে, ইউরোপ মানে শুধু ইংল্যান্ড না, ইউরোপের মধ্যে যে উদারনৈতিক মতবাদ ছিল, মানবতাবাদ ছিল, যুক্তিবাদ ছিল, জাতীয়তাবাদ, এইসব জিনিসগুলোর ভাবধারার সঙ্গে পরিচিত হলো। এবং ইউরোপের যে গণতন্ত্র, স্বাধীনতা, সাম্য, সমাজতন্ত্র ইত্যাদি যে আদর্শ শিক্ষিত ভারতবাসীদের চিন্তাকে সমৃদ্ধতর দৃষ্টিভঙ্গিতে প্রসারিত করে তুলেছিল। এরপর যখন এই ভাবধারা, যখন ভারতীয়গুলা একটা জাতীয়তাবাদের তাদের মধ্যে একটা জাতীয়তাবাদের উন্মেষ হয়েছিল, কিন্তু এইটাকে একটা ওয়াইড লেভেলে জাস্ট বিস্তার করতে গেলে কেমন ভাবে সেই বিস্তারটা হবে, সেটা আরো ইম্প্যাক্ট করবে যখন সেই পাশ্চাত্য শিক্ষাটা একদম গ্রাউন্ড লেভেলে যাবে। কারণ গ্রাউন্ড লেভেলে যতক্ষণ না সেই জিনিসটা যায় ততক্ষণ না একটা বড় ধরনের, যে রবীন্দ্রনাথের যে আগে বলেছিল যে মহাজাতি, সেই রকম টাইপ তৈরি করতে গেলে আমাদেরকে গ্রাউন্ড লেভেলে যেতে হবে। কারণ শুধু শিক্ষিত ব্যক্তিরাই যদি সেই জিনিসগুলাকে রাখিয়ে দেয় তাহলে সেটার কোনো মতলব হয় নেই। আমাদেরকে আলটিমেট সেইভাবে সেই পয়েন্টগুলো আমি সেইভাবে আমি জিনিসটাকে বিবেচনা করছি যাতে জিনিসগুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট জাস্ট একটা, যদি যদি আমাদেরকে জাতীয়তাবাদের উন্মেষে যদি কারণ বলতে বলে তাহলে প্রথমত
পাশ্চাত্য শিক্ষা ও চিন্তাধারা। আর তার মধ্যে এই দু তিনটা পয়েন্ট, রাজনৈতিক মতবাদ, মানবতাবাদ, যুক্তিবাদ, জাতীয়তাবাদ কিমন ভাবে আইলো? যখন ইংরেজরা পাশ্চাত্য শিক্ষানীতি প্রবর্তন করলো নিজেদের স্বার্থে, কিন্তু সেটা নিজেদের স্বার্থে তো বটেই, তার সাথে ভারতেরও যে ভারতবাসীর যে চিন্তাধারা, সেই চিন্তাধারাটাকে চেঞ্জ করলো এই পাশ্চাত্য শিক্ষা। মানে ইউরোপের যে গণতন্ত্র, স্বাধীনতা, সাম্য, সমাজতন্ত্র, এইগুলা এইগুলা নিয়ে সে জানলো ভারতবাসী। যারা শিক্ষিত ব্যক্তি ছিল তারা জানলো, আর যারা এমনি ব্যক্তি তাদের দিক থেকেও পৌঁছিবে। কারণ শিক্ষিত আদর্শ একজন শিক্ষিত ব্যক্তির পর থেকেই ধীরে 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 ওই জিনিসগুলা বিস্তার লাভ করবে, প্রসারিত হবে জিনিসগুলা, দৃষ্টিভঙ্গিগুলা চেঞ্জ হবে। যে দৃষ্টিভঙ্গিতে আমরা ভাবছি, সেই দৃষ্টিভঙ্গিটা তখনকার সময় তো আমি ভাবছি এখন তখনকার সময় আছি, সেই সময়গুলো এখন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমাকে ওই সময় যেতে হবে। আমি যখন এই জিনিসটা পড়ছি তখন আমাকে ওই সময় যায় ভাবতে হবে যে আমি ওই সময় এই জিনিসগুলা করছি। হলো ১ নম্বর। ২ নম্বরে যে যে সামাজিক ও অর্থনৈতিক নবজাগরণ। আসলে কি হয়েছিল যে বিভিন্ন ধরনের কারণ বিভিন্ন ধরনের কারণ ও জাতীয়তাবাদের উদ্ভবে সাহায্য করেছিল বা বিকাশে সাহায্য করেছিল। যেমন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, এগুলা ঠিক আছে। কিন্তু যেগুলো আল্টিমেট, যেগুলো কাজ করছে, যেমন সামাজিক দিক থেকে, যেমন রাজা রামমোহন রায়, তার সতীদাহ যে প্রথা, সেই বিরুদ্ধে যে আন্দোলন, তীব্র আন্দোলন, সেইটা একটা মানুষের মধ্যে একটা একটা সামাজিক দিক থেকে কিছু ভাবধারা, কিছু চিন্তাধারাকে চেঞ্জ করছে রাজা রামমোহন রায়। ঠিক তেমনি তার তার জন্য তো সোমেন্দ্রনাথ ঠাকুর এর মতে ভারত, মানে বর্তমান ভারত সৃষ্টির অনুকূল মানসিক পরিবেশ তৈরি করেছিলেন রাজা রামমোহন রায়। মানে জাস্ট একটা আমাদের যে সমাজের যে বিভিন্ন ধরনের কুপ্রথা ছিল, কুপ্রথা বলা যায়, বা তখনকার সময়ের দিক থেকে ওটা ঠিকই কথা, কিন্তু আমরা এখন ভাবি সেটা কুপ্রথা, কিন্তু তখনকার সময় ওটা আর হয়তো ভালো প্রথা। মানে জাস্ট এটা মানে যদি ইমপ্লিমেন্ট করা যায় সেই সেই সময়ের দিক থেকে, তাহলে সেই সময়ের দিক থেকে সেটা কিন্তু বেস্ট টাইপের। ঠিক আছে, কিন্তু আলটিমেট এটা তো খারাপ। কারণ সতীদাহ প্রথায় কি হচ্ছে যে একজন একজন বুড়ো মানুষের সাথে একজন এমনি কম বয়সী একজন মেয়ের বিয়ে হয়ে গেল, তারপর কি হলো যে যদি ও যদি মৃত্যু হয়ে যায়, সে বুড়ো মানুষটা, তারপরে তাকে কি হতো, তাকে তার অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে সেই দাহ করা হতো, মানে তার সাথেই, ওই বুড়ো মানুষটার সাথে। তাহলে সেটা খুব একদিক থেকে একটা কি বলবো, এথিক্যাল দিক থেকেও এটা কেমন, সেই জিনিসটা খুব খারাপ। আর বহু বিবাহ প্রথা, এটাও খুব খারাপ। জাতিভেদ, মানে এই জিনিসগুলার যে বিরুদ্ধে রাজা রামমোহন রায় যে সমাজের দিক থেকে যে মানসিক একটা পরিবেশ, জাস্ট সুইটেবল একটা মেন্টাল একটা এনভায়রনমেন্ট তৈরি করা, সেই জিনিসটা খুব ভালোভাবে সেটা করেছিল। ঠিক আছে, আর মানে অর্থনৈতিক দিক থেকে যদি বলা, ইকোনমিক্যাল যে ডেভেলপমেন্ট, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট জন্য যে ইউরোপের যে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার, প্লাস মানে বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি, সেই সব তৈরি, সেই জিনিসগুলাকে কি করেছিল, মানে তার প্রয়োগের জন্য আগ্রহী ছিল সেই সময়কার যে ব্যক্তি, যারা যারা একজন ভালো, শুধু রাজা রামমোহন রায়, আরো অনেকজন ছিল। তারা খুব সেই হিসাবে দেখেছিল জিনিসগুলো, যে কেমন ভাবে এই জিনিসগুলোকে আমরা কাজে লাগাবো আমাদের দেশের জন্য। এই যে ইউরোপের যে বিভিন্ন ধরনের যে কারিগরি বিদ্যা, সেই কারিগরি বিদ্যাটাকে কেমন ভাবে কাজে লাগাবো, সেই জিনিসটাকে সেই সময়কার লোক সেই জিনিসটা ভেবেছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রামমোহনকে প্রথম জাতীয় আন্দোলনকারী বলে অভিহিত করেছেন। এটা এমসিকিউর জন্য করা যায়, ঠিক আছে, এমনি মানে সিম্পল এটা। আর তারপরে হ্যাঁ, আর্য সমাজ, এই আর মানে আর্য সমাজেরও একটা ইম্প্যাক্ট ছিল ভারতীয় জাতীয় জাগরণ। ঠিক আছে, তো জাতীয়তাবাদের উন্মেষের জন্য আর্য সমাজের একটা ইম্প্যাক্ট ছিল, স্বামী দয়ানন্দ সরস্বতী, প্লাস ওই সময়কার সময়ে যে বিভিন্ন ধরনের যে নতুন নতুন, মানে শুধু এটা বলা যায় না যে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে তারাই এই ইম্প্যাক্ট করবে জাতীয়তাবাদের উন্মেষে। যেমন রাজা রামমোহন রায়, ও তো গ্রাউন্ড, মানে রাজা রামমোহন রায় তো গ্রাউন্ড লেভেলে কাজ করছে, বেশিরভাগ গ্রাউন্ড লেভেল। কারণ সে তো ঘরে বসে থাকছে না, ওকে যেতে হচ্ছে, বাইরে যেতে হচ্ছে, জাতীয় মানে জাস্ট গ্রাউন্ড লেভেল, মানে বলতে পারছি যদি ও নিজের নিজের যারা সেনা আছে তাদেরকেই যদি বলে, বা যারা লোক আছে ওদের,
তাদেরকে যদি বলে সে তো কাজটা করছে, মানে গ্রাউন্ড লেভেলে কাজ করছে, কিন্তু যারা লেখালেখি করে, যারা লেখাটেখা করে, তারা কেমন ভাবে একটা মেন্টালির জায়গায় চেঞ্জ করছে, সেই জিনিসটার, সেটাও কিন্তু জাতীয়তাবাদের উন্মেষ একটা বিশিষ্ট পয়েন্ট একটা বলা যায়। যেমন বঙ্কিমচন্দ্রের সাহিত্য, দ্বিজেন্দ্রলাল ও রবীন্দ্রনাথের দেশাত্মবোধক সঙ্গীত, দীনবন্ধু মিত্রের নাটক ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল গোষ্ঠীর ভূমিকা স্মরণীয়। মানে সেই সময়কার যে বিভিন্ন ধরনের লেখা প্লাস সঙ্গীত প্লাস নাটক, এইসব জিনিসগুলা একটা বেশিরভাগ দিক থেকে একটা সোশ্যাল যে মেন্টালিটি সেটাকে চেঞ্জ করে দিই অনেকটা। কারণ নাটক যখন এটা বিভিন্ন একজন যখন অনেকগুলা লোক একটা নাটক, সেই দেশের জন্য একটা কিছু দেশাত্মবোধক নাটক যদি করে দেওয়া হয়, তাহলে সেটা যদি সবাই দেখে বা একটা বাচ্চা ছেলেও দেখে, যদি দেখে 12-13 বছরের ছেলে, তাহলে তার মনে একটা দেশের জন্য, দেশের প্রতি কিছু করে দেখাবার বা কিছু করে দিবার মতন জিনিস ওর মনে তৈরি হবে, বা কিছু করব, সেই জিনিস দেশের জন্য কিছু করব, সেই জিনিসটা তৈরি হবে। তাই জন্য আমাদের স্কুলে অনেক দেশাত্মবোধক জিনিস আমরা করি ছোট থেকে, আমাদের স্কুলে এটা শেখানো হয়, এটার একটা কারণ হবে। আর দীনবন্ধু মিত্রের নাটকের মাধ্যমে তো পড়ে, সঙ্গীতের মাধ্যমে, কারণ বিভিন্ন ধরনের যে ন্যাশনালিজম সঙ্গীত যেগুলা হয়, সেগুলা খুব ইম্প্যাক্ট করে। কারণ সঙ্গীত গুলো আমরা বারবার বলি, তারপর সেটা খুব ইম্প্যাক্ট করে, মানে একটা সোশ্যাল দিক থেকে খুব বড় জায়গায় যদি ইম্প্যাক্ট করতে পারে, তো এই এই জিনিসগুলো করতে পারে। কারণ একজন সাহিত্য যখন যখন কেউ সাহিত্য পড়ছে, খুব শিক্ষিত ব্যক্তি, সে খুব সাহিত্য পড়তে পছন্দ, সে যদি জিনিসটা পড়ে, তাহলে সে তার মধ্যে একটা দেশাত্মবোধক জিনিসের উদ্ভাব হবে। কিন্তু আগে এইসব জিনিসগুলো ছিল না, মানে আগে, আগে বলতে কেমন কত সাল আগে বলতে প্রায় 80-50-র আগে এইসব জিনিসগুলো ছিল না। ঠিক আছে, এই